নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প শুভ জন্মদিন প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো শুভ জন্মদিন গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এত হাসি পাচ্ছে কেন? ভাবছি তোমার মতো রাজপুত্র আমার সাথে এক বিছানায়। খুব রস, তাই না? সে আর আমি কি বলবো, সে উত্তরটা তুমি দাও। ফোনটা বেজেই চলেছে অরিত্রর। অনেকক্ষণ ধরে বিরক্তি লেগে যায় এবার। এতক্ষণ চৈতালির সাথে একই বিছানায়, যদিও এই বিকেল বেলায় এমন হবে এটা ভাবতে পারেনি সে। আজকে অফিসে দারুণ ঝগড়া হয়েছে বসের সাথে, রীতিমতো অপমানজনক ঝগড়া। বস ওকে বলেছেন, অরিত্র, এ তোমার চাল চলনে একটু পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, মাইন্ড করো না, আমি তোমাকে নিজের মতো করে বোঝানোর চেষ্টা করছি। দেখো, তুমি ওই আমাদের অফিসের লেডি স্টাফগুলোর দিকে যেভাবে তাকাও তাতে কমপ্লেন এসেই চলেছে। তোমার কাজকর্ম খুবই ভালো এবং প্রচুর স্পিডে কাজ করো, প্রজেক্ট খুব ভালো এডিটিংও করতে পারো, কিন্তু বিষয়টা তো সেটা নয়। আমার অফিসেরও তো একটা রুল আছে, তাই না? তোমার নামে অতিরিক্ত কমপ্লেন পড়লে কি হবে তুমি নিশ্চয়ই জানো। এগ্রিমেন্টে সাইন করার সময় ভালো করেই পড়ে নিয়েছিলে। চশমার ফাঁক থেকে চোখ দুটো বার করে সব সময় কথা বলেন ব্রজেন্দ্রবাবু, অফিসের বস। ইয়া বড় ভুঁড়ি নেই ঠিকই, তবে চেহারাটা বেশ মোটা সোটা। উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি। পরে আছেন বেশ বোল্ড কালারের পোশাক। বয়স 55 হলে কি হবে, মাথার চুলে আর গোফে কলক করে বেশ চাকচিক্য লাগে ওনার। একবার কলক করতে গিয়ে ওই র্যাশ উঠে গিয়েছিল, তখন দিন 15 হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল। এখন আবার শোনা গেছে পার্লারে গিয়ে নাকি কলপ করে আসেন। ওটা না করলে দেহের লাবণ্য কি আর ধরে রাখা যায়? সেই মোটা পুরুষ্ঠ গোপে হাত বুলিয়ে বুলিয়ে অরিত্রর দিকে তাকিয়ে কথাটা বললেন তিনি। অরিত্রর উচ্চতাও প্রায় ওনার কাছাকাছি। বছর 28-এর যুবক। অফিসে জয়েন করেছে তাও প্রায় 3 বছর হতে আসলো। শিক্ষিত, স্মার্ট, ইন্টেলিজেন্ট, মাইনেও বেশ মোটা অঙ্কের। অফিসে ঢোকার সাথে সাথে এই ডিপার্টমেন্টটাও বেশ ভালোই পেয়েছিল সে, কিন্তু তার একটাই স্বভাব দোষ, ওই মেয়েদের সাথে একটু গা এলিয়ে কথা বলতে ভালোবাসে। মনে মনে অরিত্র নিজেকেই নিজে খিস্তি করে বলে, বল কেন যে কথা বলতে গেছিলাম? কিছু বললে? না না স্যার, কিছু বলিনি। আসলে স্যার, সুন্দর জিনিসের প্রতি সবার খুব আকর্ষণ, তো তাই আমি তাই বলে তুমি বছর 45-এর আমাদের পুরনো স্টাফ ওই শ্যামাদির দিকে তুমি তাকাবে, যাকে আমি নিজেও দিদি বলে সম্বোধন করি। স্বামী মারা গেছে বলে বেচারি সন্তান নিয়ে একা একা এই শহরে পড়ে রয়েছেন। সরি স্যার, আর হবে না, ঠিক আছে? আর যেন না হয়। অরিত্র বসের ঘর থেকে বেরিয়ে যায়। বস অরিত্রকে ডেকেছিলেন একা অপমান করবেন বলে। অরিত্র অন্তত তাই ভেবেছে। শুরুতে বস এটাও বলেছিল, তোমাকে পার্সোনালি কথাটা এই জন্যই বলা। এদিকে বসের ঘরে বসে রয়েছে শ্যামাদি। শ্যামাদি একা নয়, আরো বেশ কয়েকটা মেয়ে স্টাফ।
মিতালির চোখের দিকে তাকাতেই অরিত্রর হাওয়া টাইট হয়ে যায়। মোটা চশমা পরে মেয়েটা, পরনে শাড়ি, হাতাওয়ালা ব্লাউজ, ফুল টুস, একেবারে যাকে বলে সংস্কারী মেয়ে। এই মেয়েটার সাথে কথা বলতে গিয়েই ফাঁপড়ে পড়তে হলো আজ অরিত্রকে। না, আজকে আর থাকা যাবে না। বিশেষ করে ওই রাজীব, তারপর অলোক, এরা সবাই আমার দিকে তাকিয়ে যেভাবে হাসছে, সব সময় তো আমি ওদেরকে জ্ঞান দিই, আজ ওরাই আমায় জ্ঞান দিয়ে দেবে। বলবে, আরে বিয়েটা কর, আমাদের দেখ প্রথম প্রথম মন ছুকছুক করতো, এখন বিয়ে করে আমরা ফুল টুস সংসারী হয়েছি, আর কোনো ব্যাপার না, কেউ গালমন্দও করবে না। আরে বেশি বেশি করতে গেলে পকেট থেকে বউয়ের ছবিটা বার করে সবাইকে দেখিয়ে দিলে। এর একটা অ্যাডভান্টেজও আছে, যদিও কি অ্যাডভান্টেজ জানতে ইচ্ছে করে না অরিত্রর। এদের দিকে তাকালেই শরীরটা কেমন ঘিন 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 করে। বাবা, মাথায় এক রাস তেল মেখে প্রতিদিন ওই দুর্গন্ধ হয়ে যাওয়া শার্ট পরে অফিসে এসে যখন চেয়ারে বসে, তখন ওদের গায়ের ঘামের গন্ধে গোটা অফিস ম করে। অরিত্রর আবার প্রতিদিন ধোয়া কাঁচা জামা কাপড়ে চাই। বাড়িতে মেয়েড আছে, বাবা মা ব্যাঙ্গালোর থাকেন, দুইজনেই চাকরি করেন। অরিত্রও সেখানেই থাকতো, যদিও ওর বড় হওয়া সবটাই এই কলকাতা শহরে, মামার বাড়িতে। মামাদের ছেলেপুলে নেই। এদিকে অরিত্ররা আবার 3 ভাই। মায়ের কাছ থেকে অনেকটা চেয়েই নিয়েছিল অরিত্রকে বড় মামা, বলেছিল, দে না তোর একটা ছেলেকে, তো 3টে বল। এদিকে দেখ, তোর বৌদির ঘরে ভগবান একটাও দিল না, সব সময় মানুষটা ডিপ্রেশনে ভুগছে। ভাবছিলাম দত্তক নেব, কিন্তু নিজের ঘরেই যখন 3 সুপুত্র রয়েছে, আমায় দে, আমার মতো করে বড় করি। তারপর থেকেই অরিত্র এইখানে, দত্তক হিসাবে নয়, তবে বড় মামা তাকে ছেলের থেকেও বেশি ভালোবাসে। বড় মামার শরীরটা ইদানিং বেশ খারাপ, মামিও চিন্তিত, বারবার অরিত্রকে বিয়ে করার কথা বলছে। অরিত্রর বয়সও তো 28-29 হতে আসলো, এখন নয়তো আর কবে। রাজীব, অলোক, বরুণ, সুব্রত সবাই সামনেই দাঁড়িয়েছিল, দাঁত কেলিয়ে হাসতে সব ক্যান্টিনে, হাতে কফি মাগটা সঙ্গে নিয়ে। কি দিল তোর বাড়া? আরে অফিসে থাকতে ভাল লাগে না, খিস্তি মেরে বলল। আসতে বল, শুনতে পাবে। আর তুই বল, আমি কি মিতালির সঙ্গে টিটকারি কেটেছি নাকি কিছু বলেছি? সেদিন বৃষ্টিতে ভিজে অফিস থেকে বাড়ি ফিরছিল, আমি শুধু গাড়িতে একটু লিফট দিতে চেয়েছিলাম। লিফট তো দিয়েছিলে বাবা, কিন্তু পাশের সিটে বসে হাতটা কেন টিপেছিলে? কপাল ভালো যে হাত টিপেছি, অ্যাডভান্টেজ নিয়ে আর কিছুতে টিপে দিইনি। এই হলো তোর দোষ অরিত্র, দোষ করবি আর স্বীকার করবি না। কথাটা বলেছিল অলোক। এই জন্যই বলি বিয়েটা করে দে, আমাদের সবাইকে দেখ, বিয়ে করেছি তো কি হয়েছে, তার একটা অ্যাডভান্টেজও আছে। এই অ্যাডভান্টেজটা কি বলতো? তোদের এই লেকচার শুনতে শুনতে না আমার জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছে। অ্যাডভান্টেজ এটাই, সব সময় পকেটে করে একটা সি নিয়ে ঘুরে বেড়াতে পারি, যখন তখন কাজে লাগাতে পারি, এটা আবার কোনো কথা? ব্যঙ্গ করে কথাটার উত্তর দেয় অরিত্র। চললি কোথায়? আধার থেকে লাভ নেই, বস ডাকলে বলে দিবি মন খারাপ, আপনি শ্যামাদির সামনে বসে অপমান করেছেন। শুধু শুধু কি শ্যামাদিই নাকি বিষয়টা, নাকি সেও? ওই হলো মিতালিও। ও কি আমার ওপরে তো রাগ দেখায় বলতো? হ্যাঁ, ও একটু অতিরিক্তই ভদ্র, তাই বলে আমি কি ওর সঙ্গে একটু ভদ্রতার সহিত কথা বলতে পারি না? না ভাইয়া, তোমার মুখে ভদ্রতা কথাটা আসে না, অন্তত তোমার সেই কেসের পর। অরিত্রর মুখটা কেমন যেন পাংশু হয়ে যায়। সে তড়িঘড়ি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। পেছন থেকে অলোক বলে, যতই পালা না কেন, তোর সেই কেস আমরা জীবনেও ভুলবো না। সত্যি ভাই, কি রিস্কি কাজ করেছিলি। হ্যাঁ, ভাবা যায়? এ রাজীব, তোর মনে আছে সেই যে বছর 3 আগে ওই যে পিকনিকে গিয়ে? সে আবার মনে থাকবে না? ছিচি ছিচি ছি, কি লড়াদশা অবস্থা। ভাগ্যিস মেয়েটার মা ক্ষমা করে দিয়েছিল। অরিত্র বেরিয়ে যেতেই অফিস আবার ঠান্ডা হয়ে গেল। যে যার কাজ করছে। বস আর খোঁজ করেননি, কারণ ওনার কাঁচের দরজা আর জানালার ভাগ দিয়ে রাস্তাটা স্পষ্ট দেখতে পাওয়া যায়। আর সেইখানে দেখাই যাচ্ছে অরিত্র তার গাড়ি নিয়ে হনহন করে বেরিয়ে গেল। বস জানতেন, আর যেভাবে অরিত্রকে সাফাই করেছেন, তাতে সে এই বেলা আর কাজ করবে না। ফিরতি পথে হঠাৎ দেখা হয়ে গেল চৈতালির সাথে। মল থেকে নাকি ফিরছে। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে অরিত্র বলেছিল, কিরে মল থেকে বেরোচ্ছিস, কেনাকাটা করলি নাকি? হ্যাঁ, এই তো ওর বরের জন্য এই কয়েকটা জাঙ্গিয়া। আর কেন, তোর বরের জাঙ্গিয়া নেই?
তোর কি রে তাতে? আয় উঠে আয়। উঠিয়েছিল চৈতালিকে। তারপর এক কথায় দু কথায় হঠাৎ করে চৈতালির হাতটা ধরে অরিত্র। চৈতালিও ওর দিকে তাকায়। চৈতালির বর থাকে বিদেশে, 2-3 বছরে একবার আসে। এইবারও দিন কয়েকের মধ্যে আসার কথা। অরিত্রর চোখে চোখ পড়তেই চৈতালির চোখের ভাষা বুঝতে বাকি থাকেনি তার। বেডরুমে গিয়ে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল ওরা বিছানার উপর। চৈতালির সঙ্গে এই নিয়ে প্রথমবার নয়, প্রায় 6-7 বার মতো হলো। পকেটে প্রতিবারের মতো এবারও সি নিয়েই ঘুরছিল সে। কাজে এই দিনে দুপুরে যে এমন একটা অঘটন ঘটবে অরিত্র সেটা আশা করেনি। আজ অফিস থেকে অতিরিক্ত ট্রেস কাটানোর জন্যই বোধহয় ভগবান জুটিয়ে দিয়েছেন চৈতালিকে। দুপুরের পর বিকেল গড়িয়ে এখন সন্ধে আসতে চলল, কিন্তু চৈতালির শরীরের ঘ্রাণ যেন কিছুতেই অরিত্রর গা থেকে মোছে না। হঠাৎ করে ফোনটা বাজতেই বিরক্তি প্রকাশ করে চৈতালি। ধুর, তখন থেকে ফোন বেজেই চলেছে। কে তোকে এত ফোন করে বলতো? আমাকে আবার কে ফোন করবে? সবাই জানে আমি যে একটা দুশ্চরিত্র ছেলে। বাদ দে, তোর সাথে আমার এইভাবে যে আর কতদিন। আহা হা হা, তুমি যেন সুখ পাও না। তাই বলেছি নাকি? কোন দিন আমার বর দেখে ফেলবে জানিস তো, তখন একটা বিশ্রী কেস হবে। আর চৈতালি, কখন ভাবতে পেরেছিলি আমরা একসঙ্গে একই স্কুলে পড়তাম, আর এইভাবে আমাদের? দূর, এইগুলো কি আর দিনক্ষণ বলে কয়ে হয় নাকি? যখন তখন হয়। তাছাড়া এইসব এখন কোনো ব্যাপারই না, আঁকছাড় হচ্ছে। শোন, আমার বর এবার ঘুরে চলে গেলে তুই কিন্তু আমার কাছে মাঝে মধ্যেই আসবি। কেন রে, খুব ভালো লাগে? হ্যাঁ, বেশি ভালো লাগে তোকে। দিনে দিনে তুই কিন্তু আমার অভ্যেস হয়ে দাঁড়াচ্ছিস অরিত্র। কথাটা শুনতেই অরিত্রর বুকের ভেতরটা কেমন যেন খা খা করে ওঠে। উঠে পড়ে অরিত্র। উঠলি কেন? কমপ্লিট কর। আর কবার কমপ্লিট করব? এবার আমার ভেতরে সবকিছু যে ফাঁকা হয়ে যাবে। দাঁড়া, ফোনটা ধরি। পকেট থেকে একটা সিগারেট বার করলো। প্যান্ট পরেছিল খাটের নিচেই। সিগারেটটা ধরিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই, হ্যাঁ কে? অরিত্র ব্যালকনিতে ভাবে যাস না, পেছন থেকে কথাটা বলেছিল চৈতালি। অরিত্রকে টাওয়াল জড়িয়ে নিয়েছে। কে বলছেন? হ্যালো? ফোনটা কেটে যায়। এবার ফোনটা হাতে নিয়ে দেখে একটা হোয়াটসঅ্যাপ এসেছে। সেটা খুলতেই একটা জন্মদিনের কার্ডের নিমন্ত্রণপত্র। তাতে স্পষ্ট করে নাম উল্লেখ করা, প্রিয়তমা। প্রিয়তমা তো কে রে? আমার এক বান্ধবীর জন্মদিনের কার্ড। ও, কবে? এই 7 পর। স্পেশালি নিমন্ত্রণ করেছে। ওই বোধহয় আমায় ফোন করেছিল, বুঝলি। তুইও পাল্টা ফোন কর। করছি, লাইন যাচ্ছে না। অরিত্র অনেকবার ফোন করে, কিন্তু ওপার থেকে জানান দেয় যে কিছুতেই এখন লাইন যাবে না, ব্যস্ত। অরিত্র বিরক্ত হয়ে ফোনটা রেখে দেয়। চললি নাকি? হ্যাঁ, এবার যাই। সন্ধে হতে আসলো। এবার ফ্ল্যাটে গিয়ে ভালো করে স্নান টান করে জমিয়ে বিয়ার নিয়ে বসবো। তোর কি বিয়ে করতে ইচ্ছে করে না? ধুর, বিয়ে না করেই যখন বিয়ের সুখ পেয়ে যাচ্ছি তখন আর বিয়ে করে কি দরকার? বিয়ে মানে কি শুধু শরীরই? আমার কাছে ওইসবই। তোর কাছেও তো তাই। নাহলে তোর বর যখন থাকে না, তুই কেন আমাকে ফোন করে যেচে ডাকিস? আর কেনই বা আমি গাড়ি লিফট দিলে উঠে চলে আসিস? অরিত্র, চুপ কর, আমি সবই বুঝি চৈতালি, সবই বুঝি। কথাটা কেমন যেন হেও করে বলেছিল সে। চৈতালির কথাটাই খুব খারাপ লাগে, কিন্তু কোনো উত্তর দেয় না। আসলে বিয়ের আগে থেকেই চৈতালি অরিত্রকে মনে মনে খুব ভালোবাসত, বলা হয়নি। আর এখন অরিত্রকে পাওয়ার পরেও যেন মনে হয় ওর থেকে শত ক্রোশ দূরেই রয়েছে। জামা কাপড় ল্যাপটপ গুছিয়ে নিয়ে অরিত্র বেরিয়ে যায়। চৈতালিও ভেতর থেকে ফ্ল্যাটের দরজা বন্ধ করে দেয়। অরিত্র গাড়িতে উঠে একটা গান গাইতে গাইতে চলেছে। এমন সময় ফোনটা বাজে। গাড়িটা স্টার্ট করি। হ্যালো, আমি রাজীব। হ্যাঁ বল। তুই তো বেরিয়ে গেলি, বস কিন্তু তোর খোঁজ করছিল। সত্যি? তাহলে তো বস আমাকে মিস করেছে। এই জন্যই চৈতালির সঙ্গে হুকআপ করতে গিয়ে হঠাৎ করে কেমন একটা কাশি পেয়েছিল। কি বললি? চৈতালি মানে? হ্যাঁ, সেই ছোট্টবেলার চৈতালি। এখন সব বড় বড় হয়ে গেছে রে। ওর বিয়ে হয়ে গেছে না? তো কি হয়েছে? যেচে আমায় ফোন করে ডাকে। আজ শপিং মল থেকে ফিরছিল ওর বরের জন্য জাঙ্গিয়া কিনে। আমার সঙ্গে দেখা হয়ে গেল। বললাম লিফটে আয়, উঠে পড়লো। আর সরাসরি তোকে বেডরুমে নিয়ে গেল? শুধু বেডরুমে, খাইয়েওছে। ওর বরটা এখানে থাকে না তো।
বছর 2-3 একবার আসে। দেখ অরিত্র, এভাবে কিন্তু মেলামেশা করিস না, কোন একটা বিপদে পড়বি, বাচ্চা কাচ্চা বেঁধে যাবে। হ্যাঁ চুপ কর, আমি কি তোদের মতো নাকি? বিয়ের আগে সি নেওয়া যাবে না, বিয়ের পরে নিয়ে ঘুরবো? আমি বরাবরই এমন। আচ্ছা শোন, তোকে একটা কথা বলার আছে। কথাটা বলল রাজীব। অরিত্র বলে, বল, কি বলবি? এই তোর কাছে হোয়াটসঅ্যাপে কোনো নিমন্ত্রণ পত্র এসেছে? নিমন্ত্রণ? হ্যাঁ হ্যাঁ, কার্ডে লেখা প্রিয়তমা নাম। আমি ঠিক চিনতে পারছি না। কে রে? আমিও ঠিক চিনতে পারলাম না। তবে আমাদের নাম ঠিকানা যখন জানে আর ফোন নাম্বারটাও যখন জানে, তখন নিশ্চয়ই আমাদের ক্লোজ কেউ। আমি কল ব্যাক করেছিলাম, নাম্বারটা বিজি। আমিও তো। তুই কি যাবি? দিন 7 পর তো, ছুটির দিন পড়ছে, গেলে মন্দ হয় না। আর দেখি অলোককে ফোন করে, ওকেও পাঠিয়েছে কিনা। যদি তোর আমার চেনা পরিচিত হয়, তাহলে অলোকেরও চেনা পরিচিতই হবে, হতে পারে। এই তুই সাবধানে যাস, কেমন? হ্যাঁ ঠিক আছে। ফোন কেটে দেয় ওরা। অরিত্র একটা গানের সুর গাইতে গাইতে গাড়ি চালাচ্ছে। একা থাকতে খুব ভালো লাগে ওর, একাকী জীবন। বাবা মা থেকেও কাছে নেই, মামা মামি সবাই কেমন যেন এখন দূরে দূরে চলে গেছে। যখন গ্রামে থাকতো তখন একটা মেয়েকে মনে মনে খুব ভালোবাসত। মেয়েটার নাম বুড়ি, যদিও ওটা ডাক নাম, আর ওই বুড়ি বুড়ি বলেই খ্যাপাতো ওকে। মেয়েটা শ্যামবর্ণা, মাথায় বড় বড় চুল, কপালেও ইয়া বড় করে একটা টিপ পরত। পরনে থাকতো সবসময় হয় হলুদ রং নয় আকাশি রঙের চুড়িদার। যদিও কোনোদিন ডেকে জিজ্ঞেস করার সাহস হতো না অরিত্রর, তোর কি এই রং ছাড়া আর কোনো রং পরতে ইচ্ছে করে না? একবার চৈত্র মাসের গাজনের মেলায় গিয়ে ধাক্কাধাক্কি লেগে গিয়েছিল ওদের। আচমকা মেলার মধ্যে লোডশেডিং হয়ে যায়, ব্যাস বিরাট বড় চিৎকার চেঁচামেচি। তখন তো আর স্মার্টফোন ছিল না যে পকেট থেকে বের করে টর্চ লাইট চালাতে হবে। হেরিকেন নিয়েও বসেছিল অনেকে, কেউ কেউ পাঁপড় ভাজার দোকানে। সবাই হই হুল্লোড় করে হুড়মুড় করে এর ওর গায়ে পড়ছে। এদিকে গাজনের দড়িতে পিঠের মধ্যে বড়শি গুজে অনেকেই দাঁড়িয়ে পড়েছে। কেউ ঝুলবে, কেউ বা আগুনে বুক দেবে, কেউ বা আগুনে ঝাপাঝাপি করবে। এই সবই তো হয় ভগবানের নামে যারা উপাসনা করে। তারা নিজেদেরকে উৎসর্গ করে কিছুক্ষণ সময়ের জন্য। কেউ আবার জীবের মধ্যে মোটা ত্রিশূল মতো কি একটা ফুটিয়ে বসে আছে। হরিত্রর ভাবতে গিয়েই কেমন যেন লাগে, এদের ব্যথা লাগে না? হাতে ছিল বাদামের ঠোঙা, চীনা বাদাম খাচ্ছিল অরিত্র। গিয়েছিল বড় মামা বড় মামির সাথেই, কিন্তু আচমকা লোডশেডিংয়ে সবাই গেল বিচ্ছেদ হয়ে। তখনই ধাক্কা লেগে সব বাদাম পড়ে গিয়েছিল। কারেন্ট জ্বলতেই দেখে সামনে দাঁড়িয়ে সেই মেয়েটা। তুতলে গিয়েছিল অরিত্র, বলেছিল, বুড়ি। কি কি বললি? বুড়ি? এ তোর কি ভালো নাম নেই রে? দেখ অরিত্র, ওটা আমার মায়ের দেওয়া নাম। ওই নামে তুই আমাকে ভুলেও ডাকবি না। এই হ্যাঁ রে, তুই কি সবসময় এই হলুদ রং আর আকাশি রং ছাড়া আর কোনো রং পরতে পারিস না? এই দুটো রং আমার মায়ের প্রিয়, তাই পরি। তাতে তোর কি? অরিত্রর সঙ্গে প্রায় ঝগড়া বাঁধার মতোই অবস্থা। পরের দিন স্কুলে, যেহেতু কোয়েট স্কুল ছিল, মেয়েটার মাথার চুলের মুঠি ধরে এক টান মেরেছিল অরিত্র। সঙ্গে সঙ্গে স্যারের কাছে নালিশ। স্যার বললেন, এমন করলে কিন্তু ওকে আর স্কুলে রাখা যাবে না। ভীষণ দুষ্টু আপনার ছেলে, দেখে তো মাঝে মাঝে মনে হয় আপনার রক্তই না। আচ্ছা, ওকে কি কুড়িয়ে টুড়িয়ে পেয়েছেন নাকি? স্যারের মুখে এমন কথা শুনে হাসি পেয়ে গিয়েছিল অরিত্রর। যদিও বড় মামা সামলে বলেছিলেন, ও আমার বোনের ছেলে, আমার ছেলেপুলে নেই, তাই নিজের পরিচয়ে বড় করছি। ও তাই বলি, গ্রামে আর 5টা সজ্জন ব্যক্তির মধ্যে আপনার নাম পড়ে। এই গ্রামে পোস্টিং হয়ে আসার পরে আপনার অনেক সুনাম শুনেছি। আপনার ছেলে এমন হবে এ তো ভাবাই যায় না। বোধহয় সপ্তাহে 7 দিনই, তার মধ্যে 5 দিনই ওর নামে নালিশ আসে। বলেন তো, এমন করলে কি আর স্কুলে রাখা যায়? এরপরে বড় মামা অন্য স্কুলে ভর্তি করেছিলেন অরিত্রকে। সেইখানেও শান্তি নেই, ওইখানেও কোয়েট তো। সুন্দরী মেয়েদেরকে দেখলেই অরিত্র যেন কেমন হয়ে যায়। একসময় তো মামা ভেবেছিলেন এটা বোধহয় কোনো মানসিক রোগ, কিন্তু ডাক্তার বললেন উঠতি বয়সের ছেলে তো, এরকম হয়, ও একটু দুষ্টু প্রকৃতির, সামলে রাখবেন যেন কোনো খারাপ কাজ করে না ফেলে। তাছাড়া আমি কটা ওষুধ দিচ্ছি, ওকে শান্ত রাখবে। কিছুটা তো ওর জেনেটিক প্রবলেমও হতে পারে, তাই না? আর পরিবেশ পরিস্থিতি, বন্ধু বান্ধবের সঙ্গ সব কিছু ঠিক থাকলে ছেলেপুলে ঠিকই থাকে। সঙ্গদোষেও রঙ্গ হয় মশাই। কথাটা ঠিকই বলেছিলেন।
ওই ডাক্তারবাবু। এরপরে উচ্চ মাধ্যমিক স্কুলের গণ্ডি পার হবার পরই কলকাতার হোস্টেলে ভর্তি করে দিয়েছিলেন বড় মামা। বাবা আমার সাই ছিল, সবাই আসতো, দেখাশোনাও করত। এরপরে ডিগ্রি পেয়েই চাকরি। সবকিছুই যেন হাতের নাগালে এবং সঙ্গে সঙ্গে ভগবান জুটিয়ে দিয়েছে। কিছুদিন পর অরিত্র জানতে পারে বুড়ির বিয়ে হয়েছে, কোন এক স্কুল মাস্টারের সাথেই হয়েছে। খোঁজ খবর নিয়ে জানা যায় সেই যে স্কুলের মাস্টার ছিল হেড, ওনারই ছেলের সাথে। সেও এখন হেডমাস্টার, শান্ত প্রকৃতির ছেলে এবং ভীষণ নম্র সভ্য, অত তো অরিত্রর মতো না। বুড়ি নাকি দেখতে এখন আরও সুন্দরী হয়েছে। যাক, প্রেম তো প্রথম জীবনে গেল তো গেলই, আর ফিরে আসার কোনো চান্স নেই, কারণ পাকাপোক্তভাবে তার বিয়ে হয়েছে। অরিত্রর গাড়িতে এসে থামলো ওর ফ্ল্যাটের সামনে। গান গাইতে গাইতে গাড়িতে চাবিটা দিয়ে বেরিয়ে এলো অরিত্র। ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। এই ঘর ওর একার, ওর নিঃসঙ্গ থাকার বন্ধু। বাড়িতে একা থাকতে যে কি ভালো লাগে। ওয়াশরুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে আসে অরিত্র। খাবার খাবে, কি করা যায়, অর্ডার ছাড়া তো কিছু চলে না। এইখানে যে গ্যাস ওভেন নেই তা নয়, সব আছে, বড় মামি নিজের হাতে গুছিয়ে দিয়ে গিয়েছে। কিন্তু এখন আবার কে রান্না করে খায়, অর্ডার যখন করাই যায়। আজ অনলাইনে খাবার অর্ডার করলো সে। খাবারের সাথে হালকা কিছু দিশিও পান করা যেতেই পারে। গান গাইতে গাইতে কখন যে সন্ধে হয়ে গেছে অরিত্রর হুঁশ নেই। বিছানায় শুয়ে শরীরটাকে এলিয়ে দিয়েছিল সে। ঘরে যখন থাকে তখন পোশাক খুব একটা বেশি পরে না, কোনো রকম একটা পোশাক। হঠাৎ আবার ফোনটা বাজে। এইবার অলোক ফোন করেছে। হ্যাঁ বল। এই বলছি, তুই নিমন্ত্রণ পেয়েছিস? পেয়েছি। তোরা কখন পেয়েছিস? আমার এই কিছুক্ষণ আগে এলো। আমাকে রাজীব ফোন করেছিল, সুব্রতও ফোন করেছিল, ওরা অনেক আগেই পেয়েছে। যাবি নাকি? যাব, কিন্তু প্রিয়তমাটা কে আমি তো ঠিক চিনতে পারছি না রে। আমিও চিনতে পারছি না, তবে হয়তো আমাদের চেনা, না হলে আমাদের নিমন্ত্রণ কেন করবে? ঠিকই বলেছিস। তা তোর এখন কি অবস্থা, কি করছিস? কি আর করবো বন্ধু, তোমাদের মতো তো আর বউ নেই যে অফিস থেকে বাড়ি ফিরলেই হ্যাঁগো কিগো করে মুখের সামনে চাটা আগিয়ে দেবে, অথবা আরো অন্য কিছু। অন্য কিছু কি ভেবেছিস আমরা বুঝি খুব হ্যাপি? বাড়ি আসার পরই ছেলে এই করেছে, মেয়ে ওই করেছে, শাসন শুনতে শুনতেই কান গেল। আর নিজেদের যত সব অভিযোগ। আর আমার বাড়িতে তো বুড়ো মা আছে, জানিসই, কিছুতেই সুচিত্রার সাথে বনে না। তাই আমি বাড়ি এলে আমাকে যদি মাঝখান থেকে 2 টুকরো করে দেওয়া যায়, তাহলে 1 টুকরো আমার মায়ের কাছে থাকবে আর 1 টুকরো আমার বউয়ের কাছে। নালিশ গালমন্দ শুনতে শুনতেই সন্ধে পেরিয়ে গিয়ে রাত হয়। তারপরে কি, গৃহস্থ পরিবারের নিয়ম, ভাত ঘুম দাও আর চুপ করে বিছানায় গায়ে এলিয়ে ঘুমাও। বউয়ের গায়ে হাত দিয়েছ কি তুমি মরেছ, কষি 1 চড় জুটবে, না হয় পাঁচা ভরে 1 লাথি। হাসছিস? তাহলে তোরাই তো বলিস বিয়ে কর। না রে বন্ধু, তুই খুব ভালো আছিস। ব্যাচেলার থেকে যখন এমনি বিয়ের স্বাদ পাস, তখন আর বিয়ে করার কি দরকার? বাইরে হঠাৎ আকাশটা ডেকে ওঠে। অরিত্র সব কিছু ভালো, কিন্তু একটা জিনিসেই ভয়, বাজ পড়ায়। কেঁপে ওঠে সে। কি হলো রে? বাজ পড়ছে? তা কি হয়েছে, তোকে খেয়ে নেবে নাকি? জানিস তো আমি ভয় পাই একটু। আরে কিচ্ছু হবে না, দরজা জানালা বন্ধ করে রাখ। না, আমি মোবাইলটাও বন্ধ করে রাখি। আরে মোবাইল বন্ধ করবি কেন? এর সাথে কি বাজারে কোনো যোগাযোগ আছে নাকি? না, যদি কানের কাছে ব্লাস্ট হয় আর আমি যদি মরে যাই। এই বলেই ফোনটা কেটে দেয় অরিত্র। ফোনের ওপার থেকে কিছু একটা হয়তো বলছিল অলোক, শোনেও না, অলোককে বলার মতো সময়টাও দেয় না। দরজা জানালা সব ভালো করে বন্ধ করে চুপ করে শুয়ে থাকে। এদিকে দরজার কলিং বেলটা বাজছে। এখন কে এলো? ফোনটাও বাজছে। হ্যালো স্যার, আপনার খাবারটা। ও, আমি তো খাবার অর্ডার করেছি। এই বৃষ্টি মাথায় নিয়ে আবার কে খাবার নিয়ে এলো? দরজাটা খুলে অরিত্র দেখে পোশাক পরা একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে, হাতে অর্ডার করা খাবার প্যাকেটটা রয়েছে। স্যার প্লিজ 5 স্টারটা দিয়ে দেবেন, এই বৃষ্টির মধ্যেও আপনার খাবারটা দিতে এলাম। আর স্যার প্লিজ পেমেন্টটা। হ্যাঁ। কিছুক্ষণের জন্য অরিত্রর মুখ হা হয়ে গিয়েছিল, কথা বন্ধ হয়ে গিয়েছিল মেয়েটির সুন্দর রূপ দেখে। অরিত্র টাকাটা পেমেন্ট করলো। মেয়েটার গা হাত পা বেশ ভিজে, যদিও রেনকোট পরা,
এমন অসময়ে বৃষ্টি নামবে একদম বুঝতে পারিনি। স্যার চলি। ও স্যার, আপনার টাকাটা, এই যে খুচরোটা। লাগবে না, তুমি রাখো। মেয়েটার মুখে হাসি ফোটে। থ্যাংক ইউ স্যার। তোমার নাম? আমার নাম শর্মিষ্ঠা। আসি হ্যাঁ। মেয়েটি চলেই যাচ্ছে, সিঁড়ি দিয়ে নামছে। হরিত্র হাঁ করে দেখছে, হাতে খাবারের প্যাকেটটা। এ কি, মেয়েটা আবার উঠে আসছে কেন? তাহলে কি হরিত্রকে দেখে ওর মনে ধরেছে? ধরবে নাই বা কেন? হরিত্র এত সুন্দর চেহারা, হ্যান্ডুমার্কা ছেলে, তাকে দেখে যে কোনো মেয়েই পটে। এই তো কিছুদিন আগেও তো কত অফার এসেছিল, কোনো কিছুকে গ্রাহ্য করেনি। হরিত্রর আবার পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ, সব নোংরা টোংরা দিয়ে কাজ হয় না। আর যাদেরকে চেনে তাদের সঙ্গে থাকতে তো কোনো অসুবিধে নেই। স্যার এক্সকিউজ মি। হ্যাঁ? হরিত্র আবার হা হয়ে গিয়েছে। স্যার আপনার এই ব্যাগটা দিতে ভুলে গিয়েছিলাম। ব্যাগের মধ্যেই রয়েছে সেই বিশেষ ঠান্ডা পানীয়, যেটা খেয়ে হরিত্র নিজের বুদ্ধি ফিরিয়ে আনে। থ্যাংক ইউ। ওয়েলকাম। মেয়েটি আবার চলে যাচ্ছে, চলেই যাচ্ছে। সিঁড়ি দিয়ে নেমে মিলিয়ে গেল মেয়েটা একটু একটু করে। হরিত্র তাড়াতাড়ি নিজের ঘরে চলে এলো, ফ্ল্যাটের দরজা বন্ধ করে। ব্যালকনির সামনে দাঁড়িয়ে দেখলো মেয়েটি একটা স্কুটি চালিয়ে বেরিয়ে গেল হনহন করে। না, মেয়েটাকে আটকে রাখা গেল না। এতক্ষণে হরিত্রর হুঁশ হয়েছে। কেবলমাত্র একটা টাওয়াল জড়ানো তার শরীরে, আর কোনো পোশাক নেই। ইস, মেয়েটা এমন অবস্থায় দেখেও কিভাবে যে। আবার দরজার কলিং বেল বাজে। তাহলে কি মেয়েটা আবার ফিরে এলো? হরিত্র তাড়াতাড়ি এগিয়ে যায়। দরজা খুলতেই দেখে সেই মেয়েটি দাঁড়িয়ে। মেয়েটি বলে, স্যার যদি কিছু মনে না করেন, একটু আপনার সঙ্গে কোম্পানি দিতে পারি? যাক, এই মেয়েও পটে গেছে। মেয়েটি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই হরিত্র দরজা বন্ধ করে দেয়। মেয়েটির রসালো ঠোঁটে নিজের ঠোঁট রাখে। হরিত্র দুষ্টু হাত তখন মেয়েটির শার্টের বোতাম খুলতে ব্যস্ত। মেয়েটি নিজের পিঠের ব্যাগটা নিচে নামিয়ে রেখেছে। সেও সাড়া দিচ্ছে হরিত্রর সাথে সমান উত্তেজনায়। হরিত্র তাকে কোলে তুলে বেডরুমে নিয়ে যায়। এক টানে খুলে ফেলে তার পরনের টাওয়ালটা। তারপর শুরু হয় সেই তাণ্ডব যুদ্ধ। বাইরে ঝড় বৃষ্টি, আর ঘরের ভিতরে প্রচন্ড উষ্ণতা। মেয়েটি আঁকড়ে ধরে হরিত্রর চুলগুলোকে। হরিত্রও ডুবে যায় ওর শরীরের ঘ্রাণ নিতে নিতে। আচমকা আবার ফোনটা বেজে ওঠে, এবং ফোন বাজাতে হরিত্র টের পায় ঘরে অনেকক্ষণ আগেই লোডশেডিং হয়ে গিয়েছে। জোরে বাজ পড়ছে। হরিত্র নিজের হাতে তারই শরীর ধরা এবং টাওয়ালটাও খোলা। মেয়েটিকে দেখে সে ভাবের জগতে বিভূত হয়ে গিয়েছিল। ফোনটা আসতে তার ধ্যান ভাঙে। হ্যালো। হ্যাঁ স্যার, কখন থেকে আপনার দরজার কাছে বেল বাজাচ্ছি। এই খাবারটা। হো। এইবার হরিত্র নিজের টাওয়ালটা ঠিক করে পরে দরজা খোলে এবং খাবারটা নিতেই দেখে একটা ছেলে। ছি, কি বিশ্রী দেখতে। গায়ের পোশাকটাও প্রচন্ড পরিমাণে ভিজে। এই বৃষ্টির মধ্যে খাবার নিয়ে বেরিয়েছো, একটা রেনকোট তো পরতে হয়। স্যার, আজকে যে এমন অকারণে বৃষ্টি হবে জাস্ট ভাবতে পারিনি, তাই রেনকোটটাও নেওয়া হয়নি। তোমাদের এখানে কেউ কোনো লেডিস কাজ করে না? সরি স্যার। না, কিছু না। পেমেন্ট? হ্যাঁ স্যার, অনলাইনে করব। হ্যাঁ স্যার, করুন। পেমেন্ট করার পর ছেলেটি বলে, স্যার দয়া করে 5 স্টারটা দিয়ে দেবেন, এই বৃষ্টির মধ্যেও এসেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 5 স্টারের জায়গায় 1 স্টার দেয়। তারপর দরজাটা বন্ধ করে দেয় হরিত্র। সকালবেলা যখন ঘুম ভাঙে তখন শরীরটা বেশ টায়ার্ড। আজকে মোবাইলটা হাতে নিতেই দেখে রবিবার। কি ব্যাপার, আজ আবার ছুটির দিন কি করে হলো? মাঝখানে তো, তাহলে কদিনকে আমি নেশার ঘরেই কাটিয়ে দিয়েছি নাকি? দূর শালা। উঠে বসে হরিত্র, ফ্রেশ হয়ে নেয়। মোবাইলে অনেকগুলো মিসড কল উঠে আছে। বড় মামা, বড় মামি, বাবা মা সবাই ফোন করেছিল। কালকে রাতে কারো সাথেই কথা বলা হয়নি। কি যে হয়েছিল খাবারটা খেয়ে, কোন মরণ ঘুমে যে ঘুমিয়েছে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কোনো রকম একটা কমলালেবুর জুস আর 2টো পাউরুটি সেকে ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেয় ও। ঘর থেকে বেরোনোর আগে তালা বন্ধ করে দেয় দরজায়। অলোক ফোন করেছে। অফিস আসছিস তো? আজ না রবিবার? আরে হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। কথাটা বলে হরিত্র। আয়, আমাদের সঙ্গে দেখা কর। কোথায় রে? লেক গার্ডেনে চলে আয়। হরিত্র ফোনটা রেখে দেয়। অফিসের ব্যাগ নিয়েই গাড়ি চালিয়ে বেরিয়ে পড়ে। লেক গার্ডেনের কাছে গিয়ে দেখে সমস্ত বন্ধুরা এসে উপস্থিত। কিরে, তোরা কখন এলি? অনেকক্ষণ। বলছি 7 দিন কিভাবে কেটে গেল বল, টেরই পেলাম না। তোদেরও হয়েছে? আমাদেরও তাই। আসলে কিছু না,
কি বলতো, আমাদের একঘেয়ে জীবন হয়ে গেছে। যদিও অরিত্রর বিষয়টা আলাদা, এখনো বিয়ে থাকা করেনি, কিন্তু আমাদের তো সেই একই গণ্ডিতে বাঁধা নিয়ম। ওঠো, কদুর কলদের মতো খাটো, আর ঘুমাও, আর খাও, আর একটু চোষাচুষিরও ক্ষমতা জোটে না। বন্ধু বান্ধবের মধ্যে হাসাহাসি শুরু হয়। সবাই নিজের মোবাইলটা নিয়ে হোয়াটসঅ্যাপটা অন করে। সবাই চেক করে তাদের SMS-টা। একই রকমভাবে এসেছে, শুভ জন্মদিনের উইশ করার জন্য। বার্থডে গার্লের নাম প্রিয়তমা। ঠিকানা দেখে নেয় ওরা। এখন বেরোলে পৌঁছাতে পৌঁছাতে কটা বাজবে? ঠিকানা দেখে মনে হচ্ছে আমরা কোশমিনকালেও এই ঠিকানায় যাইনি রে, কথাটা বলে অলোক। অরিত্র বলে, আমরা কত জায়গায় যে গেছি, কত জায়গায় যে যাইনি, সেই ঠিকানা হয়তো আমরা নিজেরাও জানি না। এ কথাটা ভুল বলেনি কিন্তু, বলে রাজীব। সবাই মিলে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে রয়েছে সুব্রত, বরুণ, অলোক, রাজীব এবং অরিত্র। অরিত্র গাড়িটা চালাচ্ছে। তোরা তোদের প্রয়োজনীয় জিনিসপত্র সব নিয়ে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, যখন যাচ্ছি তখন রাতটা না হয় কাটিয়েই আসবো, বলে অরিত্র। হ্যাঁ, সেই জন্যই তো যাওয়া। তবে ভাই একটা কথা, তুই কিন্তু গিয়ে ভুলভাল কিছু করে বসিস না। আরে ভুলভাল কি করব? জন্মদিনের নিমন্ত্রণ, খাওয়া দাওয়া, তাহলে আমার ভুলভালের কি আছে? আমাকে অত লুজ ক্যারেক্টার ভাবিস না, কথাটা বলে অরিত্র। যদিও ঠোঁটের কোনায় কেমন একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। গাড়ি ছুটে চলেছে। ওরা মোবাইলে লোকেশনটা অন করে নিয়েছে। গাড়ি চলতে চলতে প্রায় ঘন্টা 3 পর ওরা ওদের গন্তব্যে পৌঁছায়। বাড়ির সামনে আসতেই মাথা খারাপ হয়ে যায় অরিত্রর। আরে বাস, কি সুন্দর বাড়ি রে! হ্যাঁ, এ বাড়িতে কোনোদিন এসেছি নাকি? এ নির্ঘাত আমার কোনো অফিস স্টাফের কেউ হবে, হয়তো আমাদের সবার ঠিকানা জানে। এই কথাটা কিন্তু ভুল বলিসনি, বলে রাজীব। তোর বড় সব কথাতে ফোড়ন কাটা ছাড়া আর কোনো কথা নেই। হ্যাঁ, আমরা ভুল বললাম কি ঠিক বললাম তুই সেগুলো বিচার নিয়ে বসিস নাকি? অলোক বলে, রাজীব চুপ করে বস। ফকটিয়া এসেছিস অরিত্রর গাড়িতে পেট্রোল পুড়িয়ে। ও যে কিছু বলছে না, এটা আমাদের 14 গোষ্ঠীর কপাল ভালো। সবাই নামে। হিমা, হে, ফকটিয়াই তো খেতে এলাম। গিফট? এই তাই তো, গিফটই তো আনা হয়নি। ওই কোনো ব্যাপার না, আমাদের সবার অনলাইনে টাকা আছে তো, দিয়ে দেবো। দরকার হয় ও নিজের পছন্দ মতো কিছু কিনে নেবে। আগে দেখি মেয়েটা কে। সবারই মুখে হাসি ফুটে ওঠে। ওদের পোশাক আশাক সব ঠিক আছে। গেটের সামনে গিয়ে দাঁড়াতেই দেখতে পায় বিরাট বড় রাজকীয় কালো রঙের গেট, উঁচু করে পাঁচিল দেওয়া। সারা বাড়ি আলোয় ঝলমল করছে। 3 তলা উঁচু বাড়ি। বাড়িটা প্রাসাদের মতো দেখতে। গেটটা ঠেলা মারতেই ক্যাঁচ শব্দে গেট খুলে যায়। ওরা সবাই ঢোকে। বাড়িতে বেশ কয়েকটা লোকজন রয়েছে। কয়েকটা বাচ্চা কাচ্চাও এদিক ওদিক ছোটাছুটি করে খেলা করছে। মেন রাস্তা দিয়ে খানিকটা ভেতরে, পেছনে বড় বড় ফুলের বাগান। আশেপাশের সবকটা বাড়িতেই সুন্দর আলো জ্বলছে। সেখানেও মহিলাদের দেখা যাচ্ছে। ঘরের মেন দরজা দিয়ে ঢুকতেই অন্দরমহলটা চোখে পড়ে। বিরাট বড় হল ঘরের মতো ঘর, এবং অন্দরমহলের ভেতরে মনে হচ্ছে আরো অনেকগুলো ঘর আছে। আরে বাস, এটা আমাদের কোন অফিস স্টাফের বাড়ি রে? এ তো পুরো রাজপ্রাসাদ। যা বলেছিস। ওরাই কথা বলছিল। হঠাৎ করে পেছন ঘুরতেই অবাক হয়ে যায় সকলে। এসেছো তোমরা? হ্যাঁ, এই তো। আরে শ্যামাদি, আপনি? কথাটা বলে বরুণ। হ্যাঁ, আমারও তো নিমন্ত্রণ, এসেছি। অফিসের সব স্টাফরাই এসেছে। অর্থাৎ শ্যামাদি, আমার বিহেভিয়ার জন্য আমি সত্যি খুব লজ্জিত। আরে ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি তো স্যারকে কিছু বলতেও বারণ করেছিলাম, তবুও উনি যে কেন বললেন, কথাটা বলল শ্যামাদি। সিঁড়ি থেকে নেমে আসছে একজন বছর 45-এর মহিলা। পরনে তার সাদা রঙের থান। শরীরে অসম্ভব সুন্দর চাকচিক্য এবং সৌন্দর্য। হালকা সোনার গয়না পরা। মাথায় সিঁদুর নেই, হাতে শাখা পলাও নেই। এইটা স্পষ্ট উনি হয়তো ওনার বৈধব্য জীবনযাপন করছেন। তবে মুখে একটা স্মিত হাসি আছে। হেসে সকলকে আমন্ত্রণ করলেন। বললেন, তোমরা সবাই আমার নিমন্ত্রণ গ্রহণ করেছো বলে আমি সত্যিই খুব আনন্দ পেয়েছি। এবার তোমরা সবাই আতিথেয়তা গ্রহণ করো আর আমাকে ধন্য করো। এগুলো কি বলছেন, বলে অরিত্র এগিয়ে যায়। আসলে আমাদের সবার কাছেই এই নিমন্ত্রণ পত্রটা একটু অন্যরকম, তাই। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে সবার মধ্যেই থাকে। মানে মানে
ও চেয়েছিল তোমাদের সবাইকে নিমন্ত্রণ করতে, তাই আসলে আজ তোমরা একটু বসো, আমি ওই দিক থেকে আসছি। মহিলার কথার ধরনটা ওরা ঠিক বুঝতে পারে না। অলোক বলে, যাই হোক, ফকটিয়ায় একটা খাওয়া তো পেয়েছি, তাতেই হবে। হ্যাঁ, তোমার তো শালা যেখানেই যাও খাওয়া পেলেই হলো, খেলেই সুখ, তাই না? ব্যঙ্গ করে কথাটা বলে অরিত্র। আমার যেমন খেয়ে সুখ, তোর তেমনি টিপে সুখ, সেটা বল। হ্যাঁ রে, কোথায় কি তুলছিস? এই নিয়ে বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয় হালকা, যদিও এটার মানে কোনো ঝগড়া নয়, বন্ধুত্বের মধ্যে এটুকু থাকতেই পারে। হঠাৎ পেছন থেকে হাততালির শব্দ ভেসে ওঠে। আরো অনেকেই ঘরের মধ্যে রয়েছেন। সিঁড়ি থেকে নেমে আসছে অপূর্ব সুন্দরী একটি মেয়ে, যাকে দেখে সবার চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা। মেয়েটির পরনে রয়েছে লাল রঙের গ্রাউন পরা, গলায় বোধহয় হীরের গয়না। পৃথিবীর সমস্ত সৌন্দর্য একত্রিত করলে যতটা সুন্দর লাগবে ততটাই সুন্দরী মেয়েটি। নেমে আসতেই ওর মুক্ত ঝরা হাসি দেখে সবার মুখের মধ্যেই একটা অদ্ভুত আভা ছড়িয়ে পড়ে। অলোক বলে, কি সুন্দর দেখতে রে। রাজীব বলে, একে তো কোনোদিন দেখেছি বলে মনে হয় না। বরুণ বলে, এ আমাদের কোনো অফিস স্টাফেরই কোনো আত্মীয়, বুঝলি। তোমরা সবাই এসেছো আমার নিমন্ত্রণ পত্রে, আমি সত্যিই ধন্য। এইবার কথা বললেন অফিসের বস ব্রজেন্দ্রবাবু। আরে স্যার, আপনি আলাপ করিয়ে দিই, আমার মেয়ে প্রিয়তমা। নমস্কার। সবাই নমস্কার জানায় তাকে। আপনার মেয়ে? হ্যাঁ, ইউএসএ থেকে ফিরে এসেছে, কমপ্লিট করেছে নিজের পড়াশোনা, এবার অফিসের দায়িত্বে ওই থাকবে। অরিত্র ঢোকটা গেলে। কি অরিত্র, কি বুঝলে? তোমার স্বভাব চরিত্র ঠিক করো। আমার মেয়ের দিকে তাকালে কিন্তু শুধু চাকরি নয়, ওপরে ওপরে ইঙ্গিত মানে পগার পার করে দেবেন তিনি। জানো তো আমার হাত কত বড়। সরি স্যার, আমি তো ক্ষমা চেয়েছি। ঠিক আছে। কেক কাটার অনুষ্ঠান শুরু হয়। সবাই মিলে একত্রিত হয়ে বার্থডে উইশ করে মেয়েটিকে। মেয়েটি একবার তাকায় অরিত্রর দিকে। অরিত্রর সঙ্গে চোখে চোখ পড়ে। অরিত্রর মনের ভেতরে হাজার রকমের বাতি জ্বলে ওঠে। এত মেয়েকে দেখেছে জীবনে, কিন্তু এত সুন্দর মেয়েকে সে কখনো দেখেনি। সবাইকে কেক খাইয়ে দেয় মেয়েটি, নিজের বাবাকেও খাইয়ে দেয়। ওই যে মহিলাটি রয়েছেন, ওটা ওর বড় জেঠিমা। মা নেই, জেঠিমাই ওকে নিজে কোলে পিঠে বড় করেছে। এরপরে খেতে বসে সকলে, বুফে সিস্টেম করা, যার যার রুচি অনুযায়ী। অরিত্র ওকেই ধাক্কাধাক্কি করে বন্ধুরা পাঠায়। এই শোন, আমাদের সবার থেকে একটা মোটা অঙ্কের টাকা তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি, তুই ওকে ওর মোবাইলের নাম্বার নিয়ে পাঠিয়ে দে। কি বলছিস? বসের মেয়ে, আমার তো ভাবতেই শরীর ঘেমে উঠছে। কেন রে, তুই তো আবার লেডি কিলার, রোমিও মার্কা চেহারা নিয়ে ঘুরছিস। তাছাড়া এতক্ষণে নিশ্চয়ই স্যার সবাইকে জানিয়ে দিয়েছে আমরা যে বিবাহিত সংসারী পুরুষ, একমাত্র তুই বাদে। আর তোর থেকেও মনে হয় মেয়েটাকে দূরে সরিয়ে রাখার কথাই ভেবেছেন। বাজে কথা বলিস না, বলে অরিত্র। নাও, সত্যি কথা বলতেই বাবুর ইগোতে লাগে। তোর যা হাতের অভ্যেস। আচ্ছা, আমি যাচ্ছি। যা যা। পেছন থেকে বন্ধুরা একটু উস্কে দিলেই অরিত্রর মাথায় এত গরম হয় যে সে বন্ধুদের সঙ্গে কথাটার ডিল ফাইনাল করতে এগিয়ে যায় মেয়েটার দিকে। মেয়েটা তখন তার কতগুলো বান্ধবীর সাথে তার মুক্ত ঝরা দাঁত বের করে হাসছিল। এক্সকিউজ মি, ঘুরে তাকায় সে। ইয়েস, বলছি আমরা তো অফিসের স্টাফ, মানে তোমার তুই আপনার বাবার, আর নিমন্ত্রণ পত্রটা এমন এসেছে আমরা জাস্ট বুঝতে পারিনি, তাই গিফট কেনারও। গিফট লাগবে না, আপনারা এসেছেন তাতেই আমি খুব খুশি হয়েছি। তাছাড়া আমি ফিরে আসার 48 ঘন্টার মধ্যেই বাবা সিদ্ধান্ত নিলেন আমার জন্মদিনটা এবার বড় করে পালন করবেন, তাই 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 আপনাদের সকলকে ওভাবেই নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল। মাত্র 3-7 মধ্যে সব আয়োজন তো করে ওঠা যায় না, কার্ড ছাপানোরও একটা সময় থাকে। তাছাড়া এখন আর কে অমন হাতে হাতে কার্ড দিয়ে নিমন্ত্রণ করে বলুন তো, সবটাই তো এখন ডিজিটাল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। বলছি, কিছু যদি মনে না করো, মানে করেন, আপনার ফোন নাম্বারটা আপনি, হ্যাঁ আপনি কি চাইছেন বলুন তো। এই তোরা একটু যা তো, বলে বান্ধবীদেরকে সরিয়ে দেয় মেয়েটি। এইবার অরিত্রর হাত পা বুক সবটাই কাঁপতে শুরু করেছে, এমনকি ঠোঁট দুটো। আপনি কাঁপছেন কেন? ভয় পাচ্ছেন কেন? না মানে আসলে খুব গরম লাগছে। এই রঘুদা, এসিটা আর একটু বাড়িয়ে দাও তো। কারোরই গরম লাগছে না, কিন্তু অরিত্র ঘেমে স্নান।
বাবারে, এত মেয়েদের সান্নিধ্যে এসেছে, সব মেয়েদেরকে শেষ পর্যন্ত হাঁপিয়ে আর কাঁদিয়ে ছেড়েছে। মাঝে মধ্যে তো চৈতালি চিৎকার করে আর বলে, মাগো ছাড়, আর পারছি না। বাবা তুই কি রে, তুই মানুষ না, তুই পশু, আমার শরীরটা পুরো নিংড়ে দিলি। কিন্তু এই মেয়ের সামনে এসে অরিত্র ঘেমে নিয়ে একসা। মেয়েটি নিজেই তার লাল রুমালটা বার করে বলে, এই যে ঘামটা মুছে নিন। কি বলছিলেন? না মানে অলোক, কি যেন বলছিলি? বলে ওই হাতে রুমালটা নিয়ে অলোকের কাছে এগিয়ে যায়। অলোক এসে হাসতে হাসতে বলে, আসলে আমরা তো কিছু গিফট আনতে পারিনি তোমার জন্য, তুমি করেই বললাম, কিছু মনে করো না। তুমি আমাদের থেকে বয়সে অনেকটাই ছোট হবে। হ্যাঁ হ্যাঁ বলুন। তোমার ফোন নাম্বারটা পেলে আমরা তোমাকে পেটিএমে কিছু মানে অনলাইনে কিছু ক্যাশ। হে বাবা, আমি এমনিই খুশি হয়েছি। কি ব্যাপার প্রিয়তমা, কি হয়েছে মা? দেখো না বাপি, তোমার অফিসের স্টাফরা আমার জন্য উপহার আনেনি বলে কেমন করছে। বলছে আমাকে অনলাইনে পেমেন্ট করবে, আমি কিছু কিনবো। কি অলোক, তা কি করে হয়? তার থেকে তোমরা বরং একদিন ওকে নিমন্ত্রণ করে খাইয়ে দিও কোনো হোটেল টোটেলে, তাহলেই তো হলো। সত্যি স্যার, আপনি ছাড়বেন ওকে? কেন ছাড়বো না, মেয়ে আমার বিদেশে থেকে পড়াশোনা করে আসা, তাছাড়া কদিন পরে ওই তো অফিস সামলাবে। তোমাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক না হলে ও চলবে কাদেরকে নিয়ে? তোমরাই তো স্টাফ নাকি? অলোক হাঁপ ছেড়ে বাঁচে, বলে, অনেক ধন্যবাদ স্যার। অনেক রাতে ওরা সবাই বাড়ি ফিরে আসে। আজকে দিনটা কিন্তু ভালোই গেল, কি বলিস অরিত্র? হ্যাঁ ভালোই গেছে। আরে অরিত্রকে দেখেছিলি, যে কিনা নিজেকে রোমিও রোমিও ভাব মারে, মেয়েটার সামনে গিয়ে সালা গেমে নে একসা হয়ে গিয়েছিল। আবার যা হাসি পাচ্ছিল, তোমার বড় হাসিই পাবে, বলে অরিত্র। নিজে গিয়ে মারাতে পারো না না কথা? এই দেখ 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 দেখ, বন্ধুদের মধ্যে ফালতু ফালতু ঝগড়া বাঁধিয়ে লাভ আছে? নে আমায় ছেড়ে দে। সবাইকে যার যার বাড়ি পৌঁছে দিয়ে অরিত্রও নিজে এসে দাঁড়ায়। ফ্ল্যাটে গিয়ে শরীরটা বেশ ক্লান্ত লাগে, কিন্তু আজকে খুব ভালো লাগছে। পকেটে হাত দিতেই দেখতে পায় মেয়েটার দেওয়া সেই লাল রুমালটা। পুরুষদের স্বভাবই এরকম, যাকুচি হোক, একটু গন্ধ না শুকলে ওদের শান্তি হয় না, তৃপ্তি হয় না। রুমালটারও গন্ধ শুকে মেয়েটার শরীরের ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো অরিত্র। পরের দিন সকালবেলা তাড়াতাড়ি উঠে নিজেকে ভালো করে তৈরি করে নেয় সে। আজ ওই মেয়েটি আসবে, নতুন স্টাফ। উফ, ভাবতেই তো মনটা আনন্দে ভরে ওঠে। স্যার গতকাল রাতেই অফিস পার্টিতে অ্যানাউন্স করেছেন যে আগামীকাল থেকে ওই বসবে আসনে। আচ্ছা, মেয়েটি ওকে পাত্তা দেবে তো, কথা বলবে তো? কেমন যেন শুরু হয়েছে অরিত্র সারা শরীরে। ফোনটা দেখে ও, একটা হোয়াটসঅ্যাপ এসেছে এবং তাতে স্পষ্টতই লেখা, বিশেষ করে অরিত্রকেই ডাকা হয়েছে। অরিত্র তাড়াতাড়ি রেডি হয়ে চলে যায় অফিসে। আজ শ্যামাদির চেম্বারে গিয়ে দাঁড়াতে হবে। শ্যামাদি, মর্নিং। বাবা, সকাল সকাল? তুমি তো সব থেকে লেট পারসন। হ্যাঁ, ওই বসের থেকে একটা চিঠি এসেছে। সরি অরিত্র, আমাকেই দিতে হচ্ছে এটা। এটা কি? এটা তোমার রেজিগনেশন লেটার। মানে? হ্যাঁ, তোমাকে অফিসে কেউ আর রাখতে চাইছে না, তুমি ভালোই ভালোই এটা সাইন করে দাও। আসলে বসও নিজের মেয়েকে নিয়ে যথেষ্ট চিন্তিত, কারণ উনিও চাইছেন না তোমার মতো একটা স্টাফের জন্য আমাদের অফিস সম্পূর্ণভাবে বদনাম হোক। কিন্তু শ্যামাদি, আমি তো আমার কাজের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছি। হ্যাঁ, সেটা হয়তো চেয়েছো, কিন্তু বস যদি না রাখতে চায় তাহলে আমরা আর কি করতে পারি বলো? অরিত্রর মাথায় বাজ পড়ে। ঠিক তক্ষণই অনেক হাততালির রোলের মাধ্যমে ঢোকে প্রিয়তমা। আজ তাকে দেখতে সম্পূর্ণ অন্যরকম লাগছে। পরনে তার শাড়ি এবং তার পাশেই রয়েছে দাঁড়িয়ে ওই মেয়েটি, মিতালি। তাহলে কি মিতালি কিছু মানে ওর নামে? মেয়েটি যখন ঢুকছে, অরিত্র চেষ্টা করে ওর দিকে এগিয়ে যেতে, দুটো কথা জিজ্ঞেস করতে। মিতালি বলে, খবরদার, তুমি ওর দিকে যাবে না। তোমার যা চরিত্র তা বলা হয়ে গিয়েছে আমার প্রিয়তমার কাছে। কখন বলেছ? গতকাল রাতে বলে দিয়েছি। তুমি যে কি করো না করো, তোমার মতো ছেলের আর 5টা মেয়ের সঙ্গে মেলামেশা করার কোনো দরকার নেই। তুমি যেতে পারো। অরিত্রকে অনেকটা তাড়িয়ে দেওয়ার মতো করেই কথা বলে মিতালি। জিজ্ঞেস করে অরিত্র, শ্যামাদি, মিতালি? ওই তো বিয়ে হয়েছে প্রিয়তমার। মেয়েটি শুনেছি বিদেশ থেকে পড়াশোনা করে আসা, উচ্চশিক্ষিতা। এবার আমাদের অফিস আরো বেশি গ্রো করবে। কিন্তু শ্যামাদি, আমি অরিত্র, পেছন থেকে ডাক দেন স্যার। ব্রাভো মাই বয়, ব্রাভো। স্যার, আমি কি করলাম?
আমার কাছ থেকে এইভাবে চাকরিটা ছিনিয়ে নেবেন না স্যার। এই দুর্মূল্যের বাজারে চাকরি পাওয়া যথেষ্ট কষ্টকর, অন্তত আপনি সেটা খুব ভালো করে জানেন। তাছাড়া আমি তো কি এমন, আমি তো হ্যাঁ মানছি আমার একটু ভুল আছে, কিন্তু আমি তাই বলে আপনার মেয়ের দিকে। বস হাসলেন। চলো আমার সাথে এসো। প্রিয়তমার রুমে গিয়ে ঢোকালেন। তা কিরে মামনি, কি সিদ্ধান্ত নিলি? বাপি, একবার অন্তত সুযোগ দেওয়া যেতেই পারে, তাই না? হ্যাঁ, আমিও তাই ভাবছি। অরিত্রর নামে এই নিয়ে 25টা কমপ্লেন হয়েছে। 25 জন কমপ্লেন করেছে বলে আমার ওকে এটা দিতে হতোই, কিন্তু আমি নিজের তরফ থেকে রিস্ক নিয়ে একটা সুযোগ তোমাকে দিচ্ছি অরিত্র। এরপরেও তুমি যদি না শুধরাও। স্যার, প্রমিস স্যার, এবার আমি শুধরাবই স্যার, দেখবেন আর কোনো ভুল হবে না। মিতালির দিকে কটকট করে তাকায় অরিত্র। মিতালির চোখ মুখটা এমন যেন ওকে সুযোগ দেওয়াটাই ঠিক হয়নি। অরিত্র আবার অফিসে এসেছে শুনে সবাই খুশি হয়। স্টাফ সামাদি বললেন, যাক, সবারই একটা সুযোগ পাওয়া উচিত। স্যার যে সেটা বুঝতে পেরেছেন, তাতেই আমরা সবাই খুশি। অলোক, বরুণ সবাই ওকে কংগ্রাচুলেট করে, কিন্তু মনে মনে একটা রাগ পুষে রেখেছে অরিত্র। সেই দিন অফিস থেকে প্রিয়তম অনেক আগেই বেরিয়ে গিয়েছে তার বাবার সাথে। মিতালির কাজ কমপ্লিট করতে অনেকটাই সময় লাগলো। বাইরে বেশ ঝড় উঠেছে। ফাল্গুন চৈত্র মাস, অকারণে ঝড় বৃষ্টি হয়। ছাতাটাও আনতে ভুলে গেছে মিতালি। অফিস থেকে বেরিয়ে একটা চলতি টোটো ধরবে, টোটোওয়ালা বললেন, যাবে না ম্যাডাম ওইদিকে। আসলে মিতালির বাড়িটাই শহরের একদম শেষ প্রান্তে অলিগলির ভেতরে। অরিত্র গাড়ি নিয়ে বেরোচ্ছিল। কি, যাবি নাকি? কে? ও অরিত্র। না না, তোর কোনো হেল্প লাগবে না, আমি ঠিক যেতে পারবো। বাইরে খুব বৃষ্টি পড়ছে, তাছাড়া তোকে একটা পার্সোনাল কথা বলবো। কি? আমি বাজ পড়লে খুব ভয় পাই। কেউ যদি আমার সঙ্গে গাড়িতে থাকে তাহলে আমার একটু সুবিধা হবে। মিতালি হেসে বলে, বাবা, চম বয়সে আবার ভাঁজ পড়ায় ভয় পায়? বরং যেই বাজটা তোর মাথায় পড়বে সে নিজেকে ধন্য মনে করবে। কথা না বাড়িয়ে উঠে আয়। অনেকটা ধমকের সুরেই অরিত্র বলে। গাড়িতে উঠে পড়ে মিতালি। ওদিকে বসছিস কেন? সামনে সিটে বস। দেখিস তোর আবার হাত সুরসুর করবে না তো? না, কিচ্ছু হবে না, উঠে বস। মিতালি উঠে বসে। গাড়িটা স্টার্ট করে অরিত্র বেরিয়ে পড়ে। শহরের বুক চিরে অনেক জোরে ওদের গাড়ি এগিয়ে চলেছে। বাড়ির খবর কি? ভালো না রে। কেন? বাবার অনেকবার শরীরটা খারাপ হচ্ছে আর ভালো হচ্ছে। জ্বর আসছে প্রতিনিয়ত। এবার ব্লাড টেস্টটা করাতেই হবে। করাসনি এর মধ্যে? না, মাইনে পাইনি তাই। মাইনে পাসনি বলে করাতে পারিসনি? মাইনে তো ভালোই পাস। ভালো তো পাই, সবটাই তো চিকিৎসাতেই বেরিয়ে যায়। তাছাড়া তুই তো খুব ভালো করেই জানিস সংসারের দায় দায়িত্ব সবটা আমার ঘাড়ে। সুতরাং কথা শেষ করার আগেই গাড়ির সামনেই একটা জোর বাজ পড়ে। অরিত্র চিৎকার করে উঠে জড়িয়ে ধরে সামনে বসা মিতালিকে। যখন মিতালি আর অরিত্র দুইজনেরই সব কিছুর থেকে ধ্যান আসে, তখন মিতালির চশমার আড়ালে লুকিয়ে থাকা চোখের মনে দুটোকে দেখে অরিত্র অবাক হয়ে যায়। মিতালি, সর, কি করছিস? এভাবে কেউ ধরে? বললাম তো আমি বাজে খুব ভয় পাই। সত্যি তুই বাজ পড়ায় এত ভয় পাস অরিত্র? মিতালির হাত দুটো অরিত্রর গালে ধরা। এমনই একটা মুহূর্ত, অরিত্রর পুরুষ্ঠু গোপ দুটো মিতালির ঠোঁটে একটা গভীর চুম্বন করে বসে। মিতালিও সেই বাঁধন থেকে নিজেকে আর আলগা করতে পারে না। তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে পড়ে মিতালি। বৃষ্টিতে ভিজে থাকে মিতালির সমস্ত শরীরটা। অযোধ্যার বাড়ি যেন অরিত্রর শরীরেরও সমস্ত কলঙ্ককে মুছে দিচ্ছে একটু একটু করে। অরিত্র গাড়ি থেকে নেমে পড়ে। হেই, জোরে বাজ পড়বে তো, তুই গাড়িতে ওঠ। অরিত্র, একদিন একটু বৃষ্টিতে ভিজে দেখ, তোর মনের সমস্ত কালিমা সব চলে যাবে। সমস্ত রকম পাপবোধ মুছে যাবে। আবার সবাইকে ভালোবাসতে ইচ্ছে করবে, নতুন করে শুরু করতে ইচ্ছে করবে। তোর ইচ্ছে করে না অরিত্র জীবনটা স্বাভাবিক হোক, এমনভাবে চলতে? করে, ইচ্ছে করে, কিন্তু আমাকে কে পথ দেখাবে মিতালি? আমি তোকে পথ দেখাবো। কতদিন তোকে বলতে চেয়েছি আমার মনের কথা, কিন্তু যতবারই বলতে চেয়েছি ততবারই কেউ না কেউ এসে তোর সঙ্গে রাত কাটিয়েছে। আসলে আমি তোকে মানতে পারবো, ভালোবাসতে পারবো, কিন্তু তোর এই স্বভাবটাকে বড্ড বেশি ভয় পাই। অরিত্র মিতালিকে আঁকড়ে ধরে। ওর হাত দুটো শক্ত করে ধরে বলে, তুই যখন আমাকে একটা সুযোগ দিতে চাইছিস,
আমিও সব কিছু দিয়ে ভালো হওয়ার চেষ্টা করব, দেখিস। সত্যি বলছিস অরিত্র? সত্যিটাই ভালো হবি? সত্যি বলছি মিতালি, সত্যি বলছি। গাড়িতে উঠে পড়ে দুইজন, কিন্তু গাড়িটা তখন চলে না। গাড়ির মধ্যে তখন শুরু হয়েছে দুটি শরীরের মিলনের খেলা। কতক্ষণ জানে না, তবে বৃষ্টি থেমে বেশ তখন রাত। মিতালি পরনের কাপড় ঠিক করতে করতে বলে, কবে যাচ্ছিস বাড়িতে? বিয়ের কথাটা বলতে। যত শিগগিরই সম্ভব। তুই কাউকে বলবি না তো? না, মেয়েরা মেয়েদের সর্বনাশের কথা কখনো বলে না। যদিও তোর সঙ্গে বিয়ে হলে তখন না হয় ব্যাপারটা। চৈতালি ঠিক সেই সময় ফোন করেছে। কে ফোন করেছে? ওই আমার এক বান্ধবী। আবার? বিয়ের পরে কিন্তু ওই সব ছাড়তে হবে। নিশ্চয়ই ছাড়বো। কেমন লাগছে? নিজেকে ফ্রেশ লাগছে, কেমন যেন মনে হচ্ছে পাপ মুক্ত হলাম। সত্যি? আমাকে ছুঁয়ে তুই পাপ মুক্ত হয়েছিস? নিশ্চয়ই। অরিত্র পৌঁছে দেয় মিতালিকে বাড়ি। নিজের ফ্ল্যাটে গিয়ে পৌঁছায়। ঠিক তখনই ফোনের মধ্যে একটা মেসেজ আসে, একটা আননোন নাম্বারের। হাত মুখ ধুয়ে এসে অরিত্র দেখে সেই নাম্বারটা থেকে অনেকবার ফোন এসেছে। খাবার অর্ডার করেছে, ওই ছেলেটাই দিয়ে গেছে, যেই ছেলেটাকে একেবারেই সহ্য হয় না। স্যার, আপনাকে বললাম 5 স্টার দিতে, আপনি সে 1 স্টার দিলেন। স্যার, তোমার মধ্যে 5 স্টারের কি আছে শুনি? এই বলে দরজা বন্ধ করে দেয় অরিত্র। হ্যালো, কে? অনেকক্ষণ ধরে ফোন করেছেন। আমি প্রিয়তমা। প্রিয়তমা? আপনার অফিসের নতুন বস। ও সরি ম্যাডাম সরি। অরিত্রবাবু, আমি আপনার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে রয়েছি, একটু আমাকে আপনার ঘরে আসতে দেবেন? মানে আসলে আপনার মতো জেন্টেলম্যান আমি জীবনেও দেখিনি, তাই। অরিত্রর মনের ভেতরে আনন্দের ফোয়ারা ওঠে। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। অরিত্র তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে আসে। দেখে প্রিয়তমা দাঁড়িয়ে। শুধু প্রিয়তমা নয়, পাশে তার বাবাও রয়েছে। ঘরে আসে ওরা দুইজন। এখন সেই জেঠিমাটিও এসেছেন। অরিত্র, তাই তো? হ্যাঁ। কি জাদু করলে বলো তো? হ্যাঁ, এই তোমার মতো একটা ছেলেকে আমার মেয়ে মনে মনে পছন্দ করে ফেললো। স্যার, হ্যাঁ। যদি কিছু মনে না করো, তাহলে তোমার বাবা মার সাথে আমরা কথা বলতে চাই। খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি তুমি নাকি তোমার বড় মামা বড় মামির কাছে থাকো। বাবা মা ব্যাঙ্গালোরে চাকরি করেন, তোমরা 3 ভাই। হ্যাঁ, মানে সব খবর নিয়ে আমরা এসেছি। আসলে প্রিয়তমা আমাদের বিদেশে থাকা মেয়ে, কিন্তু গঙ্গার মতো পবিত্র। তোমাকে ওর ভালো লেগেছে, পছন্দও হয়েছে। আর যতদূর তোমার বসের মুখ থেকে শুনলাম, তুমি একটু দুষ্টু প্রকৃতির ছেলে। কিন্তু বিয়ের পরে বাবা, ওই দুষ্টুমি কিন্তু আর করা যাবে না। তখন প্রিয়তমাতেই শুরু আর প্রিয়তমাতেই শেষ হতে হবে। কথাটা মাথায় থাকবে তো? অরিত্র চুপ করে প্রিয়তমার দিকে তাকিয়ে থাকে। প্রিয়তমার চোখে মুখে সে কি লজ্জা, যেন এই প্রথম অরিত্রকে সে দেখছে অন্যরকম চোখে। আমার কিন্তু তোমাকে খুব ভালো লেগেছে, বলে প্রিয়তমা। অরিত্রর বুকের ভেতরে আনন্দের দামামা বেজে ওঠে আবার। এরপরে মাত্র দিন কয়েকের অপেক্ষা। অরিত্রর সঙ্গে এনগেজমেন্ট ফাইনাল হয়ে গিয়েছে। বাবা মা ব্যাঙ্গালোর থেকে ফোন করে জানিয়েছেন সব কিছু ভালোভাবে সুসম্পন্ন করে ফেলতে। এমন হুটহাট করে ছুটি ওখানে হচ্ছে না। বড় মামা বড় মামি এসেছেন। প্রিয়তমাকে তাদের খুবই পছন্দ। বৌমা হিসেবে বরণ করতে কোনো অসুবিধে নেই। বিয়ের পর অরিত্র তো এই ফ্ল্যাটেই থাকবে বৌমাকে নিয়ে। তাছাড়া শ্বশুর মশাইয়ের দেওয়া গিফট পারপাস অনেক কিছুই সে পাবে। অরিত্রর ভাগ্য রচনা হয়ে গেল। অলোক, বরুণ, রাজীব সবাই ভীষণ খুশি, ভীষণ খুশি। এনগেজমেন্টের দিন অফিসের সকল স্টাফরা এসেছে। অরিত্রর চোখ তখনও খুঁজে যাচ্ছে অন্য একজনকে। অলোককে সে জিজ্ঞেস করে, কিরে মিতালি? আর মিতালি, ওর কথা আর কি বলবো বল। ওর বাবা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে। তাকে নিয়ে নাকি কোথায় গেছে, মেবি বোধহয় চেন্নাই চিকিৎসা করাতে। আর ওকে তো নিমন্ত্রণ করাও যায়নি। ওর ফোনে কিছুতেই লাইন যাচ্ছে না। কি বলছিস? সত্যি? লাস্ট কবে দেখা হয়েছিল? লাস্ট যেদিন দেখা হয়েছিল সেই দিন তো তোর সাথেই বাড়ি ফিরল। তারপরের দিন ওকে আর অফিসে দেখা যায়নি রে। কি বলছিস? ও যায়নি? তোরা কেউ খোঁজ খবর নিসনি? না,
আমরা কি আর খোঁজ খবর কি করে নেব বল? ওর বাড়ির ঠিকানা অনুসারে যেখানে আমরা গিয়েছিলাম, বিশেষ করে স্যারও গিয়েছিলেন, সেখানে তালা বন্ধ। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে আমরা জানতে পারি ফ্যামিলি নিয়ে ও নাকি চেন্নাই গিয়েছে। এটা আমাদের অনুমান, সঠিকটা বলতে পারবো না, যদিও সে অফিসে কোনো রকম চিঠিপত্র কিছুই জমা দেয়নি। অরিত্র একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। অরিত্র, চলে এসো। আরে আংটি বদলের সময় হয়ে যাচ্ছে। পুরোহিত মশাই বসে আছেন, মন্ত্রপাঠ করছেন। আজকাল আংটি বদলেরও আবার মন্ত্র হয়, নতুন আবিষ্কৃত বোধ হয়। আংটি বদল হলো, সবাই হাততালি দিল। দিন 7 পরেই অরিত্রর বিয়ে, ধুমধাম করে বিয়ে, প্রিয়তমার সাথে, স্বপ্নে পাওয়া রাজকন্যার মতো। সবাই মদ খাচ্ছে, হুইস্কি খাচ্ছে, বড় বড় মুরগির লেগ পিস চিবোচ্ছে, থালা ভর্তি ভর্তি বিরিয়ানি সাঁটাচ্ছে এক একজন। কিন্তু অরিত্রর মনটা কেমন যেন ভার। এনগেজমেন্টের রিং পরানোর সাথে সাথেই ওর ফোনে একটা SMS এসেছে, শুভ জন্মদিন লেখা। নামের কাজটা কেমন যেন ব্লার হয়ে গেছে। আচ্ছা, এক জন্মদিনের অনুষ্ঠানে প্রিয়তমাকে পেল, আর এক বেনামি জন্মদিনের চিঠিতে মিতালি নয় তো, যাকে সেই দিন বাড়ি ফেরার রাস্তাতেই নাইলনের দড়ি শক্ত করে পেঁচিয়ে ছটফট করা দেহটাকে রীতিমতো মাটির মধ্যে শুইয়ে ওই পাশের ডোবাটার মধ্যে বস্তাবন্দি করে ভাসিয়ে দিয়েছিল অরিত্র। দাঁড়িয়েছিল সামনে মিতালির বৃদ্ধ বাবা আর মা। ওনাদের দুইজনকে গলা টিপে খুন করে বডি দুটো নিয়ে হাওড়া ব্রিজের ওপর থেকে ফেলে দিতে খুব একটা বেগ পেতে হয়নি ওকে। তারপরে দিন 7 কেটে গেছে, কেউ কোনো খোঁজ পায়নি ওদের। তাহলে নিশ্চয়ই বডিগুলো এতক্ষণে হজম করে ফেলেছে কেউ, আর না হলে এমন জায়গায় গিয়ে উঠেছে যেখান থেকে আর কোনো খোঁজ পাওয়া যাবে না। সববার মোবাইলেই SMS ঢোকে, এমনকি প্রিয়তমার ফোনেও। দৌড়ে এসে প্রিয়তমা বলে, দেখেছ, যেইভাবে আমার জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম ওইভাবে অন্য কারো জন্মদিন সেলিব্রেট করতে ইচ্ছে করছে। ভালোই হয়েছে, এরপরে আমরা দুইজন একসঙ্গে সেই জন্মদিন সেলিব্রেট করতে যাব। আচ্ছা, তোমার কাছে আসেনি? হ্যাঁ, এসেছে। কিরে, আমার একটা সারপ্রাইজ জন্মদিন। এক জন্মদিনে তুই প্রিয়াকে পেলি, এইবার এই নামটা দেখতে পাচ্ছিস তো? নাম মানে যার খোঁজ করছিলি এতক্ষণ, আরে মিতালি। যাক, ভালো লাগছে, ও যে সুস্থ সবল আছে। ঠিকানাটা দেখেছিস তো? ওর বাড়ি ঠিক ওই শ্মশান ঘাটের পাশে। ওখানেই তো বাবা মাকে নিয়ে ভাড়া থাকতো, ওইখানেই যেতে হবে দিন 7 পর। তৈরি থাকিস, আমাদের গাড়িতে পিক আপ করে নিস, আর প্রিয়াকেও নিবি অবশ্যই। কি, যাবে না জন্মদিন উইশ করতে? অরিত্র হাঁ করে তাকিয়ে থাকে প্রিয়তমার মুখের দিকে। প্রিয়তমার চোখ, মুখ, নাক, মাথার চুল, পায়ের নখ সব কেমন যেন একটু একটু করে মিতালিতে পরিবর্তন হচ্ছে। দাঁতগুলো বের করে প্রিয়তমা বলে, উইশ করতে? এই, যাবে না? কি গো, বলতে শুভ জন্মদিন মিতালি। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।